প্রথম যে আজকে রুলসটা হলো সেটা হলো বোথ। প্রথম হচ্ছে বোথ। বোথ কি? বোথের যে বাংলা সেটা হচ্ছে উভয়। বোথের বাংলা হচ্ছে উভয়। বোথের যে নিয়মটি সেটা হচ্ছে বোথ যখনই বাক্যে থাকবে বোথের সাথে দুটি নাউন বা প্রোনাউন থাকতে পারে। সেক্ষেত্রে ওই দুটি নাউন বা প্রোনাউন সবসময় অ্যান্ড দ্বারা যুক্ত হবে। ওই কিন্তু পরীক্ষার সময় অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, অন্য কিছু শব্দ থাকতে পারে। ঠিক আছে, তাহলে বোথ মানে হচ্ছে বোথের ফর্মেশন হচ্ছে বোথ প্লাস নাউন বা প্রোনাউন প্লাস অ্যান্ড প্লাস আবার একটি নাউন বা প্রোনাউন, এমন ফর্মেশন কিন্তু এটি বোথের সাথে যুক্ত। ওকে, কিন্তু এই অ্যান্ড এর জায়গায় কিন্তু আমরা পরীক্ষার সময় অ্যাজ ওয়েল অ্যাজ দেখি, অর্থাৎ বোথ থাকলে যদি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তাহলে কিন্তু সেটি ভুল হবে, এটি কিন্তু সঠিক, এটি কিন্তু ভুল। এবার একটি উদাহরণ সাহায্যে দেখা যাক কিভাবে বাক্যটি সঠিক হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উদাহরণ আমি দিয়েছি। উদাহরণটি হচ্ছে she is both a student dash, she is both a student dash। তো এখানে যে চারটি অপশন আছে as well as a player and a player and plays well as well as plays well, তো বুঝতেই পারছি বোথ থাকলে সেখানে একমাত্র অ্যান্ডই হবে এবং বোথের পরে একটি এ যুক্ত নাউন আছে, তাই আমি অ্যান্ড এর সাথে এ যুক্ত নাউন কোথায় আছে সেটা দেখব। তো দেখতে পাচ্ছি বি দাগের অপশনে কিন্তু আমাদের অ্যান্ড এর সাথে এ যুক্ত আর্টিকেল যুক্ত যে একটি নাউন আছে সেটা কিন্তু আমাদের অ্যানসার হবে, এবং এটি এবং এটি কোনটি কিন্তু আমাদের অ্যানসার হবে না। ঠিক আছে, কারণ বোথের পর যদি নাউন থাকে অ্যান্ড এর পরও আমাদের নাউন দিতে হবে। এই ছিল আমাদের বোথের উপর এরর কারেকশনের নিয়ম। আমরা দেখতে পাচ্ছি একটু রুলস থেকে যেটা হচ্ছে TW2 সাথে যুক্ত হচ্ছে কি TO2। TW2 মানে হচ্ছে এতই, আর তারপর যে টু সেটা মানে হচ্ছে পারে না বা পারি না বা পারো না, এমন সেন্স, অর্থাৎ নেগেটিভ সেন্স ক্যারি করে। TW2 এর পর সবসময় অ্যাডজেক্টিভ থাকবে এক্ষেত্রে, এবং তারপরে টু থাকবে এবং টুর পরে একটি ভার্ব অর্থাৎ V1 ভার্ব থাকবে। ওকে, তো পরীক্ষার সময় যখনই TW2 থাকবে আমাকে দেখতে হবে সেখানে টু আছে কিনা, বা টুর পরে যে ভার্বটি আছে সেই ভার্বটি V1 রূপে আছে কিনা, এটি কিন্তু আমার মূল দেখার বিষয়। একটি एग्जांपल লিখেছি হি ইজ টু উইক, তাহলে এখানে যে ইজটা সেটা কোন টেন্স নির্দেশ করছে? প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করছে। তারপরে টু আছে, তাহলে টু মানে কি? এটা একটি অ্যাডজেক্টিভকে ক্যারি করে, তাহলে এই উইকটা কি একটি অ্যাডজেক্টিভ, এবং উইক মানে আমরা জানি দুর্বল। তাহলে অপশনে কোনটা নেব आंसर? অপশনে যে চারটি অপশন আছে টু রান এন্ড টু রান, সো দ্যাট হি ক্যান নট রান, সো দ্যাট হি কুড নট রান। দেখো সো দ্যাট দিয়ে কিন্তু টুর যে অপোজিটে যে আমরা নিয়মে জানি টু সিম্পল, টু টু মানে সিম্পল এবং এর কমপ্লেক্স যেটা হয় সেটা সো দ্যাট তে থাকে। ঠিক আছে, অপশনে কিন্তু তোমাকে মিসগাইড করার জন্য এই অপশনগুলো থাকবে, কিন্তু সবসময় মনে রাখবে টুর সাথে যেহেতু টুই বসে তাই অপশনটা আমি এই নেব। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু অপশনটা হচ্ছে TO2 টু রান, হি ইজ টু উইক টু রান। এটি ছিল 2 এবং 2 এর রুলসের গঠন। 3 নম্বর যে রুলসটি হলো সেটি হচ্ছে, দেখো এখানে সাবজেক্টের পর একটি ভার্ব আছে, সেই ভার্বটি হচ্ছে ওয়ান্ট। ওকে, তো ওয়ান্ট একটি কি ভার্ব? ওয়ান্ট একটি ফাইনাইট ভার্ব এবং এটি একটি ট্রান্সিটিভ ভার্ব। ওকে, এটা ট্রান্সিটিভ ভার্ব কেন? দেখো এর অবজেক্ট আছে এ পেন, কি চাই? একটি পেন, সাম পেপার অ্যান্ড। তো আমরা জানি যে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া মানে হচ্ছে তারপরে তার আগে যে থাকবে, অর্থাৎ অ্যান্ড এর আগে যে থাকে অ্যান্ড এর পরেও সে থাকবে। তো অ্যান্ড এর আগে কে আছে? অ্যান্ড এর আগে আছে একটি নাউন আছে। ওকে, তো এখানে কটি নাউন ব্যবহার করা হয়েছে? ওয়ান্ট এর পরে নাউন হিসেবে 1 2 এবং দুটো যেই নাউন হয়েছে তার মানে তৃতীয় নম্বরের যে হবে সেও কিন্তু একটি নাউন হবে। ঠিক আছে, তো সেই তৃতীয় নম্বর যদি নাউন হয় তাহলে সেই নাউনটা কোন নাউন হবে? আমরা একটু অপশনটা দেখি। প্রথমে লেখা আছে সাম ক্যান্ডেল, সাম ক্যান্ডেল, ক্যান্ডেল মানে মোমবাতি। তারপর লেখা আছে এ ক্যান্ডেল, তারপরে লেখা আছে দেখো হোয়াট এ ক্যান্ডেল ইজ, আর বি নাম্বার হচ্ছে মেনি ক্যান্ডেল। তো এই যে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি জিনিস পরিষ্কার, ক্যান্ডেল কিন্তু গোনা যায়। যেহেতু আমরা নাউন নেব তো নাউনের মধ্যে কিন্তু সবগুলো আছে, তো ক্যান্ডেল কিন্তু গোনা যায়। ক্যান্ডেল যদি গোনা যায় তাহলে কি হবে? ক্যান্ডেলটা কিন্তু সিঙ্গুলার না প্লুরাল সেটা কিন্তু আমাদের দেখতে হবে। সাম থাকলে তারপরে যে কাউন্টেবল নাউন থাকে সেটা সবসময় এস যুক্ত হয়, যেটি ক্যান্ডেলের সাথে নেই, সুতরাং অপশন এ হবে না। অপশন সি, অপশন সি দেখো এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি বাক্য, সুতরাং এখানে এক্সক্লেমেটরি বাক্য দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ নাউন বসছে সম্পূর্ণ। ঠিক তেমনি ডি থেকে যদি আমরা দেখি মেনি, মেনি কি প্লুরাল ফর্ম, তাহলে মেনির সাথে যে নাউনটি থাকবে সেটি সবসময় কি যুক্ত হবে? এস বা এস যুক্ত হবে।
এখানে কিন্তু ক্যান্ডেলের সাথে এস বাই এস যুক্ত করা হয়নি, একমাত্র কিন্তু বি দাগের অপশনে এ ক্যান্ডেল আছে। ওকে, তো এ ক্যান্ডেল মানে কি সিঙ্গুলার রূপকে নির্দেশ করছে, তাই আমরা এখানে অপশন বি নেব, এ ক্যান্ডেল। বুঝে গেল তাহলে কিভাবে এই নাউন ফ্রেজের থেকে নাউন আমরা অপশন থেকে চুজ করতে পারবো। 4 নম্বর যে নিয়মটি আমরা দেখবো সেটা হচ্ছে সো, এসও সো। সো মানে কিন্তু এটা নেগেটিভ সেন্স ক্যারি করে এবং সোর সাথে দুটি রুলস খুব পরীক্ষায় আসে বা এটি খুবই একটি ইম্পর্টেন্ট রুলস। সেটি হচ্ছে সোর সাথে সবসময় একটি অ্যাডজেক্টিভ থাকে, এটি হচ্ছে প্রধান শর্ত। প্লাস এর দুটি নিয়ম আছে, এক সো প্লাস অ্যাডজেক্টিভ, তার সাথে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ সোর আগে যে সাবজেক্ট ছিল সেই আবার ঠিক অ্যাডজেক্টিভের পরে দ্যাট নিয়ে বসে সে তার যে কাজ সেটা সে করছে, এটা একটি ফরমেশন। দ্বিতীয় ফরমেশন হচ্ছে সোর সাথে অ্যাডজেক্টিভ বসে, বসার পর সেই যে সাবজেক্ট এখানে ছিল পূর্বে তাকে বিশেষিত করার জন্য একটি নাউন বসবে, একটি আর্টিকেল এ বা অ্যান নিয়ে, তারপর আবার দ্যাট আসবে এবং এই যে নিয়মটি, এই যে রুলসটি সেটি তারপরে বসবে। ওকে, তাই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু এই পার্থক্য, এটা কিন্তু আগে বুঝতে হবে যে একটি অ্যাডজেক্টিভের পর সরাসরি দ্যাট দিয়ে সাবজেক্ট থাকছে এবং আরেকটি অ্যাডজেক্টিভের পর একটি নাউন থাকবে, তারপরে দ্যাট দিয়ে যে রুলসটা থাকবে। তো এইটি কিভাবে পরীক্ষার সময় আমি বুঝতে পারবো? দেখো প্রথম যে আমি एग्जांपलটা দিয়েছি সেটা হচ্ছে হি ইজ সো উইক ড্যাশ ফাস্ট। তাহলে বুঝতেই পারছি যে এখানে আমার যে অপশনগুলো আমার কাছে আছে সেই অপশনগুলো পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো সেখানে আদৌ নাউন দরকার কি দরকার না। দেখো এখানে আমি যে एग्जांपलটা দিয়েছি হি ইজ সো উইক ড্যাশ ফাস্ট, এবং দ্বিতীয় যে আমি एग्जांपल দিয়েছি সি ইজ সো গুড ড্যাশ দ্যাট ইজ ওবেজ হার প্যারেন্টস। দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে যে সোর সাথে যে উইক বা অ্যাডজেক্টিভ পরে শূন্যস্থান দিয়ে ফার্স্ট ছিল, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ কিন্তু বসে গিয়েছে, শূন্যস্থান আছে, শূন্যস্থান থাকার পর আবার দেখো দ্যাট দিয়ে বাকি অংশ বসে গেছে। তাহলে বুঝতে পারছি যে এই অংশে আমার দ্যাটের যে ব্যবহারটা সেটা কিন্তু করে দেওয়া আছে। সুতরাং এই নিয়মটি আমার কিন্তু এই সেকেন্ড যে নিয়মে সেখানে কিন্তু কার্যকরী হচ্ছে না, অর্থাৎ দ্যাট কিন্তু অলরেডি বসে গেছে। তাহলে কোনটা ফলো করবে? সেকেন্ড যে নিয়মটা ছিল অ্যাডজেক্টিভ পরে একটা এ বা অ্যান, সেটা কিন্তু এখানে আসবে। ওকে, কিন্তু এখানে দেখো কোনো নাউন নেই বা নাউনের কোনো অপশন নেই, সরাসরি এখানে এটা ফার্স্ট আছে। তাহলে বুঝতে পারছি যে আমার এখানে এইটাই কাজ করবে, অর্থাৎ দ্যাট থেকে সাবজেক্ট থেকে ভার্ব এটাই আমার কিন্তু বসাতে হবে। তো সেই নিয়ম অনুসারে প্রথম তাহলে কোনটা আসবে? দেখো সো থাকা মানে হচ্ছে সেখানে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস এখানে আমি কি করব? ক্যান নট বা কুড নট করব। ওকে, তো ক্যান নট বা কুড নট কখন হয়? কখন ক্যান নট হবে? যদি সাবজেক্টের পর এই ভার্বটি, এই যে এই ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ am is are থাকে, তাহলে আমি বসাবো ক্যান নট। আর যদি এখানে was are থাকে তাহলে আমি বসাবো কুড নট। খুব সিম্পল এটা। am is are থাকলে সেটা প্রেজেন্টে নির্দেশ করে, তাই ক্যান নট। was are পাস্টকে নির্দেশ করে, তাই সেটা কুড নট। তাহলে এখানে চোখ বন্ধ করে কোন অপশন নেব? is আছে মানে ক্যান নট, তাহলে দ্যাট ই ক্যান নট প্রথম কোন অপশনে আছে? দেখো দ্যাট ই ক্যান নট একমাত্র সি দাগের অপশনে আছে, দ্যাট ই ক্যান নট। ওকে, তাহলে আমার কিন্তু সি দাগের অপশনটা কিন্তু আমার এখানে বসাতে হবে। দ্বিতীয় যে রুলসটা ছিল সেটা কি? শি ইজ সো গুড। সো গুড এর পরে যেহেতু আর্টিকেল দিয়ে নাউন থাকা দরকার, সেক্ষেত্রে দেখো এ দাগের অপশনে কিন্তু গালের আগে কোনো আর্টিকেল নেই, এ বা আন কিছু নেই। আচ্ছা, সি দাগে কিন্তু ডি রয়েছে, কিন্তু এখানে ডি লাগবে না, আমার লাগবে হয় এ বা অ্যান। 3 নাম্বার হচ্ছে ওয়ান গার্ল, ওয়ান গার্লের কোনো প্রয়োজনই নেই, তাহলে অপশন একমাত্র কিন্তু বি কিন্তু আমি এখানে অ্যানসার হিসেবে নেব। ওকে, তাহলে অপশন আমি নিলাম বি দাগে এ গার্ল। এটি কিন্তু আমাদের সো যে দুটি নিয়ম আছে সেটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারলাম। এরপর আমরা যে নিয়মটি পড়বো সেটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মানে এতটাই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য বলছি এই নিয়মটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রায় কমন আসে, দেখতে পাওয়া যায় বিভিন্ন পরীক্ষা, সেটা ব্যাংক হোক বা পিএসসি যে কোনো পরীক্ষা হোক, সব জায়গায় কিন্তু, এবং স্কুলের ক্লাসের পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা একটি টপিক। আমরা জানি ইফ এর বাংলা হচ্ছে যদি। ইফ কিন্তু সচরাচর বা ইফ ব্যবহারই করি আমরা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ শর্ত সাপেক্ষ যে বাক্য হয়, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজে আমরা কিন্তু ইফ ব্যবহার আমরা দেখতে পাই। এবং ইফ এর যে ব্যবহারটা আজকে আমি শেখাবো সেটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে, এখান থেকে কিন্তু অনেক পরীক্ষায় কমন আসবে।
চলো একটা एग्जांपल আমি দিয়েছি আমি এখানে দেখো एग्जांपलটা কি if you dash hard you would get good marks এখানে বলার প্রয়োজন হয় if এর সাথে যুক্ত অংশকে নিয়ে আমার পরীক্ষার কোনো অপশন বা কোনো বিষয় থাকবে, বা if এর পরে বা এই সেকেন্ড যে বাক্যটি থাকে সেটিকে নিয়ে আমার কোনো প্রস্তুত বা তার কোনো নিয়ম বা রুলসের উপরে কিছু আমার এখানে প্রস্তুত থাকতে পারে। তো এখন আমার দেখার বিষয় কোনটা দিয়েছে কোনটা দিয়েছে কিন্তু আমার if এর সাথে যুক্ত অংশটাকেই আমার ঠিক করতে বলেছে বা উত্তর করতে বলেছে। তাহলে এটা আমার পরিষ্কার, তাহলে সেকেন্ড অপশনটা কিন্তু আমার ঠিক আছে। ওকে, তাহলে এই বাক্যটা টোটাল যে বাক্যটা সেকেন্ড যে বাক্যটা সেই বাক্যটা কিন্তু ঠিক, অর্থাৎ সেকেন্ড বাক্যটা দেখে কিন্তু আমি if এর সাথে কি বসবে না সেটা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে আগে আমরা সেকেন্ড অংশটাকে দেখি। দেখো ইউ এর সাথে যে অংশটা আছে উড, এটাই কিন্তু একটা খুব মার্কিং করে আমাদের বোঝার ক্ষেত্রে। দেখো উড যদি থাকে, উডের পরে কিন্তু কোনো হ্যাভ ভিতরি নেই। ওকে, তো উডের পরে কিন্তু শুধু সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ মূল ভার্ব আছে। উডটা কোন টেন্সকে নির্দেশ করছে? এই ক্ষেত্রে if এর সাথে যুক্ত অংশে উড থাকা মানে সেটি পাস্ট টেন্সকে নির্দেশ করবে। ওকে, উড, শুড, কুড, মাইট এরকম থাকলে সেটা পাস্ট টেন্সকে নির্দেশ করবে। তাহলে আমি অপশন থেকে প্রথমে পাস্ট টেন্স গুলো তুলবো, আর কিছু তুলবো না। তাহলে সেইটা যদি তুলি তাহলে প্রথমেই ডিড এর অপশন বাদ যাবে, এবং দেখো এইগুলো সবই কিন্তু মোটামুটি পাস্ট টেন্সে আছে। এবার একটু ডিটেইলসে যাই। দ্বিতীয় অপশনে যদি উড থাকে তাহলে if এর সাথে যুক্ত অংশে কখনো উড থাকে না, এবং if এর সাথে যুক্ত অংশে সবসময় সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট বা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম বা ফরমেশন বসাতে হয়, তাই তো? তো সেক্ষেত্রে কিন্তু আমরা উড এখানে আছে বলে সেকেন্ড অপশনে আমি if এর সাথে যুক্ত অংশে কখনো উড, শ্যাল, উইল কিচ্ছু বসাবো না। তাহলে আমার বি টাইপের অপশনটা কিন্তু এখানে বসবে না। ওকে, বি টাইপের অপশন কিন্তু উড দেয়া আছে, তাই উড এর কোনো অপশন কিন্তু আমি বসাবো না কখনো, এবং থাকলেও সেটা কিন্তু ভুল হবে। তাহলে বাকি থাকলো এ আর সি। এবার দেখো উডের সাথে যে ভার্বটি আছে সেটা কিন্তু সিম্পলে আছে, অর্থাৎ উডের সাথে যদি হ্যাভ ভিতরি থাকতো, অর্থাৎ উড প্লাস হ্যাভ প্লাস ভিতরি থাকলে তাহলে কিন্তু আমি এখানে অপশনে if এর পরে হ্যাড ভিতরি করতাম, এই অপশনটা কিন্তু নিতাম। কিন্তু উডের সাথে যেহেতু আমার এখানে প্রশ্নে আছে উডের সাথে V1 আছে, তাই আমি শুধু সিম্পল পাস্ট টেন্স নেব। ওকে, তাই আমার কিন্তু এখানে অপশনটা কিন্তু হবে সি দাগের অ্যানসারটা হবে, এ দাগও হবে না, বি দাগ কোনটাই হবে না, শুধুমাত্র সি দাগের অপশনটা কিন্তু এখানে ম্যাচ করছে, কারণ এটা সিম্পল পাস্টকে নির্দেশ করছে। তাহলে এটা ছিল কিন্তু আমরা if এর উপরে একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এবং এই নিয়মটা কিন্তু আমি যখন কন্ডিশনাল সেন্টেন্স করব আরো ডিটেইলসে কিন্তু জিনিসটা শিখব। 5 নম্বর যে নিয়মটি এবার আমরা শিখব সেটি হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, অর্থাৎ কোনো কিছু উদ্দেশ্য লুক ফরওয়ার্ড টু, এটির মূল নিয়ম হচ্ছে লুক ফরওয়ার্ড টু। এটি কিন্তু টোটালটা কিন্তু একটি ফ্রেজ। লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু যদি কন্টেন্ট টেন্স এখানে ব্যবহৃত হয়েছে, এছাড়া কি আছে উইথ এ ভিউ টু, আমরা জানি টু এর পরে যে ভাবটি বসে সেটি সবসময় V1 হয়, অর্থাৎ 2 প্লাস V1 হয় তখনই যখন টু একটি ইনফিনিটিভ, অর্থাৎ টু এর মানে যখন তে যুক্ত থাকে, দুভাবকে যখন পৃথক করার জন্য আমরা টু বসাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টু ইনফিনিটিভ ধরি, এবং টু কিন্তু তখন কিন্তু সবসময় V1 ভাব নেবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কিন্তু ব্যতিক্রম কি? ব্যতিক্রম কিন্তু এইটা লুকিং ফরওয়ার্ড টু বা উইথ এ ভিউ টু, এই ধরনের ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ, অর্থাৎ যত রকম প্রিপজিশনাল ফ্রেজ আছে সেই সমস্ত প্রিপজিশনাল ফ্রেজের সাথে যদি টু যুক্ত থাকে, এছাড়া ফ্রেজাল ভার্বের সাথেও যদি কিন্তু কোনো টু যুক্ত থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো যুক্ত হয় অ্যাপিল টু বা এরকম কিছু যদি ভাব থাকে, সেক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিন্তু আমরা টু কে কিন্তু ইনফিনিটিভ আকারে ধরবো না, তখন কিন্তু টু এর সাথে কিন্তু আমরা যে ভাবটা বসাবো সেই ভাবটা সবসময় আইএনজি যুক্ত করতে হবে। এটা কিন্তু বিশেষ নিয়ম। এই দুটো শব্দ কিন্তু পরীক্ষায় খুব দেয়, বা এই ধরনের প্রিপজিশনাল ফ্রেজ আমরা পড়লেই মুখস্থ করলেই আমরা বুঝতে পারবো যে যেখানে টু থাকবে তাদের পর কিন্তু সব সময় ভার্বের সাথে আইএনজি, চোখ বন্ধ করে এটাই নেব, আর কোনটাই আমরা পিক করব না। ঠিক আছে, সে যে টেন্স থাকুক না কেন আমার দেখা দরকার নেই, শুধু ভার্বের সাথে আইএনজি নেব। তো দেখি কোথায় আছে। দেখো এটাকে কিন্তু গট, এটা কিন্তু V2, অর্থাৎ এটা আমি নেব না।
গেটস এটা কি প্রেজেন্ট টেন্স কে নির্দেশ করতে থার্ড পারসন হি বলে কিন্তু থার্ড পারসন এটা নেয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে, কিন্তু এটা কিন্তু নেব না। সি দেখে কি বি প্লাস লেভেল টু, এটা কোনো নেয়ার প্রয়োজনই নেই, এখানে কোনো দরকারই নেই। ডি দেখো লেখা আছে গেটিং GETTING, তাই আমাদের কিন্তু এখানে অপশনটা কিন্তু ডি আমরা এখানে নেব। ওকে, তাহলে অপশনটা কোনটা নিলাম? অপশন ডি, যেটি হবে গেটিং। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। শুনতে কেমন লাগলো দ্যাটস নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলো এখানে কিন্তু রুলস কিন্তু আমাদের কিন্তু এখানে জানতে হবে, সেটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। এবার আমরা যে রুলসটি করব সেটি কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম। বুঝতেই পারছো এইগুলো কিন্তু তোমরা যদি বাড়িতে চর্চা করো, যে নিয়মগুলো আজকে দেখাচ্ছি বা আগামী দিনে যে ভিডিওতে থাকবে, প্রত্যেকটা নিয়ম কিন্তু ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস সেটে কিন্তু এগুলো খুব কমন আসবে, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এই যে নিয়মটি সেটি হচ্ছে লিস্ট, LEST, এটি কিন্তু বানানে একটা বা মুখের উচ্চারণে কিন্তু একটা ব্যাপার থেকে যায়, এর সাথে খুব কোরিলেট হচ্ছে LEAST, ঠিক আছে, লিস্ট। আর এটা কিন্তু উচ্চারণ কিন্তু অনেক সময় আমরা লিস্ট করি বা লেস্ট করি, তো ইট ডাজন্ট ম্যাটার, স্পেলিংটা আমাদের দেখতে হবে LEST আছে কিনা। ওকে, তো LEST থাকা মানে তার বাংলা হচ্ছে পাছে। এর নিয়ম কি? এর প্রধান নিয়ম হচ্ছে লিস্ট যেখানেই থাকবে সেখানে সাবজেক্টের পর আমাদের একটি ভার্ব তুলতে হবে, সেটা কিন্তু শুধুমাত্র শুড থাকতে হবে। ওকে, শুড ছাড়া উড কুড শ্যাল উইল যত মোডাল থাকুক না কেন, যাই ভাব থাকুক না কেন, আমরা কিন্তু সেটা দেখব না। এর যদি ইন্টারপ্রিটেশন থাকে আমরা দেখব সাবজেক্টের পর সেখানে শুড আছে কিনা এবং তারপরে ভার্বটা V1 আছে কিনা। এখানে উড কুড মে মাইট কোনটাই কিন্তু আমরা অপশন নেব না। দ্বিতীয় নিয়মটি হলো সেটা হচ্ছে এই অংশে কিন্তু কখনোই নট বসবে না, অর্থাৎ এই শুডের পর এই যে ভার্ব এবং শুডের মাঝখানে নট কিন্তু থাকবে না, নট থাকলেও কিন্তু সেই অংশে ভুল হবে। ওকে, তাহলে লিস্টে কিন্তু আমরা দুটো নিয়ম পেলাম, এক হচ্ছে লেস থাকা মানে হচ্ছে সেটা শুড থাকতে হবে এবং নট থাকবে না। লেস মানে হচ্ছে নেগেটিভ সেন্স ক্যারি করে, পাছে সে মিস না করে একটা সেন্স তার মধ্যে লুকিয়ে আছে। একটি উদাহরণের সাথে দেখা যায় কিভাবে হচ্ছে, রান ফাস্ট, জোরে দৌড়াও, জোরে দৌড়াও, লেটস ইউ ড্যাশ দা ট্রেন, যাতে করে তুমি ট্রেনটা মিস না করো। ওকে, তাহলে এইটা যদি আমার প্রশ্ন হয় তাহলে অপশন দেখো A B C D তে এটা আছে শুড মিস, বি তে আছে উড মিস, সি তে আছে মে মিস, ডি তে আছে কুড মিস। তাহলে এখানে আমি কোনটা নেব? একদম চোখ বন্ধ করে আমরা কিন্তু এই টাইপের অপশনটাই নেব, শুড মিস নেব এবং এইগুলো কিন্তু একটিও হবে না। ঠিক আছে, আমাদের রুলসটা যদি আমাদের মনে থাকে তাহলে সহজে কিন্তু আমরা পিক করতে পারবো, আমাদের কোনো ডিস্টার্ব বা কোনো কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। আর একটা জিনিস দেখবে, এটা যদি আমাদের এরর কোশ্চেন থাকবে সেখানে কিন্তু নটের একটা প্রয়োগ থাকে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবার আমরা শিখব 7 নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার, আমরা হ্যাড মানেই মনে করি কি এটি পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমাদের যে রুলসটি বা যে ফরমেশনটি আমরা মনে করতে চাই বা যে উত্তরটি আমরা অপশন থেকে পিক করতে চাই বা এরর কোশ্চেন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু প্রায় ভুল করে বসি, হ্যাড মানে পাস্ট টেন্সে আছে তাহলে সমস্ত ভাবটি পাস্ট টেন্সে হবে, এটা কিন্তু ভুল। এই হ্যাড প্লাস বেটার এটার মানে হচ্ছে বরং, ঠিক আছে, তুমি বরং বাড়ি যাও, তুমি বরং আজকে স্কুলে যেও না, এমন সেন্স। তো হ্যাড বেটারের এক্সাক্ট নিয়মটা কি? হ্যাড বেটার থাকলে সেখানে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স নির্দেশ করবে, শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স নির্দেশ করবে, অর্থাৎ হ্যাড বেটারকে আমি যদি মনে করি টোটালটা একটা কি ধরি, একটা মোডাল ভার্ব ধরি বা সাহায্যকারী বা হেল্পিং ভার্ব ধরি, হেল্পিং ভার্ব ধরি, তাহলে কি হবে? এইভাবে মনে রাখবো যে হ্যাড বেটার টোটালটা একটা হেল্পিং ভার্ব বা মোডাল ভার্ব। সেক্ষেত্রে আমি কি করব, তাহলে মোডাল ভার্ব থাকলে কি হয়, মোডাল প্লাস সেখানে কি হয় V1 ভার্ব বসে, তাই তো? তাহলে V1 ভার্ব বসা মানে কি, এবার এই বাক্যটা কি বোধক বাক্য? হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক বাক্য। তো এই হ্যাঁ বোধক বাক্যকে যদি না বোধক করতে হয় তাহলে আমি কি করব, জাস্ট মোডাল প্লাস একটা নট প্লাস V1, অর্থাৎ শ্যাল গো, এটা যদি থাকে তাহলে এর নেগেটিভ করলে আমি কি করব, শ্যাল নট গো, আমরা শুধু এইটুকু করি, তাই না? তো অপশনে কিন্তু সেটাই কিন্তু আমরা পিক আপ করবো বা তুলবো, যে হ্যাড থাকলে ওটাকে আমি মোডাল হিসেবে ধরবো এবং তারপরে যে ভাবটা হবে সে যদি সমস্ত অপশনে, 4টি অপশনে যদি আমার নট না দেওয়া থাকে তাহলে আমার শুধু V1 ফর্ম, এবং যদি নট দেওয়া থাকে
তাহলে কিন্তু আমরা নট প্লাস V1 ভাব তুলবো, এছাড়া কিন্তু অন্য কোনো ভাব তুলবো না। এবার আমরা দেখে নিই উদাহরণের সাহায্যে যে কিভাবে বিষয়টি কাজ করছে। দেখো আমি এখানে একটি উদাহরণ লিখেছি, সেটা হচ্ছে তুমি বরং আজ বই পড়ো না। এখানে বই পড়ো না অর্থাৎ নেগেটিভও হতে পারে, আবার এটি হ্যাঁ বলো হতে পারে, তুমি আজ বই পড়ো। তো যার আমি নেগেটিভ দিয়ে করছি, এটি আমাদের বেশি কনফিউজ করতে পারে। তো তুমি ইংরেজি ইউ, বরং ইংরেজি, এই বরং এর ইংরেজি হচ্ছে হ্যাড বেটার। ওকে, তো বই পড়ো না সেটা কিন্তু আমাদের এখান থেকে অপশন থেকে তুলে আমাদের এখানে বসাতে হবে। অপশনে কি আছে? প্রথমে আছে নট রিড, ওকে। দ্বিতীয় অপশন আছে নট টু রিড, সি দাগে আছে ডিড নট রিড, ডি দাগে আছে ডু নট রিড। তাহলে আমরা প্রথমে বলি হ্যাড বেটার মানে হচ্ছে সেখানে নতুন করে কোনো ভার্বের প্রয়োজন হয় না। তো নতুন করে যদি কোনো ভার্বের প্রয়োজন না হয়, সেটা যদি মোরাল ভার্ব হয়, তাহলে ডিড নট এবং ডু নট এই অপশনটা আমি নেব না। বাকিটা হলো নট রিড এবং নট টু রিড। দেখো যদি মোরালি হয় তাহলে মোরালের পরে কিন্তু কখনো টু বসে না, এটা কিন্তু আমাদের জানতে হবে। মোরাল ভার্ব শুধু নট প্লাস V1 নাই, তাহলে টু এটা কিন্তু সুপারফ্লুয়াস, এটা তাও এটা আমাদের, তাই এটা আমাদের কি করব, এটা আমরা নেব না। তাহলে অপশন থাকলো কিন্তু নট রিড, অর্থাৎ এখানে শুধু বসবে নট রিড বুক। তাহলে বোঝা গেল যে কি বলে হ্যাড বেটার থাকলে সেখানে নট রিড বা শুধু রিড, ইউ হ্যাড বেটার রিড বুক টুডে, তখন সেখানে কিন্তু না থাকবে না। ওকে, তো এটা যদি আমার না না থাকে তাহলে কিন্তু শুধু রিড হবে। তো এইভাবে কিন্তু আমরা হ্যাড বেটার কিন্তু যে কোনো স্পোকেন ইংলিশ বা রাইটিং বেসিক ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এবার আমরা যে নিয়মটি পড়বো সেটা কিন্তু স্পোকেন ইংলিশ বা রাইটিং এর ক্ষেত্রে কিন্তু খুব কার্যকরী এবং খুব ব্যবহার করি আমরা। সেটি হচ্ছে যে জানা, কোনো কিছু জানা বা পারা। পারা অর্থে আমরা তো ক্যান ব্যবহার করি, আমি কিছু করতে পারি। তো ক্যানের পরিবর্তে আমরা যদি নো প্লাস হাউ টু এর ব্যবহার করতে শিখি, সেটি কিন্তু আরো কিন্তু সুন্দর হয়। ওকে, তো নো প্লাস হাউ টু মানে কি, যখন আমরা কোনো কিছু কাজ করতে পারি বা করতে জানি এমন কোনো বাংলা থাকবে, সেক্ষেত্রে আমরা নো প্লাস হাউ টু প্লাস V1, অর্থাৎ হাউ টু প্লাস V1 এই নিয়মটা কিন্তু আমরা ব্যবহার করব। দেখো এখানে উদাহরণ দিয়েছি। প্রথম উদাহরণ হচ্ছে আমি গাড়ি চালাতে জানি। আমি গাড়ি চালাতে জানি মানে আমি গাড়ি চালাতে পারি তাই জানি। ওকে, তো অ্যান্সারটা কি হবে? আই ক্যান ড্রাইভ কার, এটা তো আমরা হতেই পারে, কিন্তু এখানে যদি আমি ব্যবহার করি আই নো হাউ টু ড্রাইভ কার, আই নো হাউ টু ড্রাইভ কার। দ্বিতীয় দেখো তুমি নাচ করতে জানো, তাই এটি কেমন হবে? ইউ নো, তুমি জানো, হাউ টু ড্যান্স, হাউ টু ড্যান্স। তিন নম্বর হচ্ছে সে সাঁতার কাটতে জানে, তাহলে হি নোজ হাউ টু সুইম। ওকে, তো এইটা এখানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা কিন্তু আমরা ফিউচার টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমি একটা উদাহরণ দিয়েছি কিভাবে পরীক্ষায় যায় সেটি দেখার জন্য। আই নো ড্যাশ ড্রাইভ এ কার। ওকে, তো এখানে আমি যে দেখবো নো আছে অপশনে, যে যখনই আমি দেখবো যে প্রশ্নে নো আছে, তাহলে নো থাকা মানে কি, এবং অপশনটা একটু চোখ ঘুরিয়ে নেবো, তো সেখানে কিন্তু অপশনে আমাদের হাউ টু কিন্তু অপশনে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমরা কি করবো, যে আমরা অপশন থেকে কিন্তু শুধুমাত্র হাউ টু নেবো। অর্থাৎ এখানে দেখো শুধু টু আছে, হাউ আই ক্যান আছে, হাউ অ্যাবাউট আছে, কোনোটা আমাদের প্রয়োজন নেই। একমাত্র ডিরেক্ট অপশন আছে কি হাউ টু, এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে। আই নো হাউ টু ড্রাইভ এ কার, এটা কিন্তু ছিল খুব গুরুত্বপূর্ণ নিয়ম। তো আজকে আমরা এগুলি গুরুত্বপূর্ণ রুলস বা নিয়ম সম্বন্ধে আজকে জানলাম, যেটি আমরা স্পোকেন ইংলিশ বা রাইটিং বা পরীক্ষার ক্ষেত্রে খুব আমরা কিন্তু কার্যকরী দেখতে পারবো। তো এরপর কিন্তু পরবর্তী ভিডিওতে এই ফরমেশন নিয়ে আরো ভিডিও থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, যাতে করে আরো অনেকের কাছে জিনিসটি পৌঁছাতে